আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক 313 তে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আজকে আপনাদের সামনে জেনারেল নলেজের একটি মৌলিক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এটা জেনারেল নলেজ ক্লাস না, এই সম্পর্কে আমরা সবাই শিরোনামটা জানি যে এই জিনিসটা হচ্ছে এরকম, কিন্তু বিস্তারিত আমরা অনেকেই জানি না। এমনকি আমাদের যে পৌরনীতি বই বা ইতিহাসের বই সেগুলোর মধ্যেও কিন্তু এখানে বিস্তারিত এই আন্দোলনটা সম্পর্কে জানা নেই, বলা হয়নি। অথচ এই আন্দোলনটা যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে সামরিক শাসনের বিরুদ্ধে যে কত বড় একটা আন্দোলন ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা চেষ্টা করেছি ওই আন্দোলন মানে 1962 সালের শিক্ষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত একটা টিউটোরিয়াল তৈরি করতে। আশা করি আপনাদের সাধারণ জ্ঞানের তথ্য সমৃদ্ধ হবে এবং আন্দোলনটা সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। তো শুরু করে আজকে আমাদের শিরোনাম হচ্ছে 1962 এর শিক্ষা আন্দোলন নিয়ে আজকে আমাদের শিরোনাম। প্রথমে দেখি 62 শিক্ষা আন্দোলন নিয়ে আগে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে, ওইটাই আমি বলে দিচ্ছি। দেখুন এখানে দিয়ে দিয়েছি বিভ্রান্তির অপনোদন। সেটা কি? 1962 সালের ছাত্র আন্দোলন মূলত পরিচালিত হয়েছিল শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। আবারও বলতেছি, 1962 সালের ছাত্র আন্দোলন মূলত পরিচালিত হয়েছিল শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। অনেকেই মনে করেন 62 এর আন্দোলন হয়েছিল হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে, অথচ হামিদুর রহমান কমিশন গঠিত হয়েছিল 1964 সালের 15 ডিসেম্বর। এটা অনেক ক্ষেত্রে আমি জাতীয় দৈনিকেও পেয়েছি এই ভুলটা। এই কমিশন মানে হামিদুর কমিশন গঠিত হয়েছিল 62 এর ছাত্র আন্দোলনের কারণ অনুসন্ধান ও শরীফ কমিশনকে মূল্যায়ন করার জন্য। তাহলে নিশ্চয়ই এই বিভ্রান্তিটা আপনাদের হবে না যে আসলে কোন আন্দোলনকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনটা ঘটেছে। এবার দেখুন, অনেক জাতীয় দৈনিকে 17 সেপ্টেম্বর তথা শিক্ষা দিবস ছাপাতে ভুলে হামিদুর রহমান কমিশনের কথা লিখে থাকে। আর এই যে রেফারেন্সটা, ওটা যে শরীফ কমিশনের শিক্ষা কমিশনের বিরুদ্ধে হয়েছে, এই রেফারেন্সটা আমি নিয়েছি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস, যার 249 নম্বর পেজে এই রেফারেন্সটা রয়েছে। ডক্টর মোহাম্মদ হান্নানের লেখা, অনেক গুরুত্বপূর্ণ একটা বই, আপনারা কিনে নিতে পারেন, খুব ভালো একটা বই। আচ্ছা, এবার দেখি আমরা, হঠাৎ করে যে একটা আন্দোলন হবে তার জন্য তো কিছু নিশ্চয়ই কোনো প্রেক্ষাপট দরকার। হুট করে বললেই তো আর ঘুমের থেকে উঠে আন্দোলন হয় না। এই প্রেক্ষাপটগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। দেখি আমরা প্রেক্ষাপট নিয়ে 62 ছাত্র আন্দোলনটাকে আসলে আমরা 3টা ধাপে ব্যক্ত করতে পারি। সেটা হচ্ছে, দেখুন, প্রথম ধাপটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দীর গ্রেফতারের প্রতিবাদ জানাতে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা। শহীদ সোহরাওয়ার্দীকে আইয়ুব খান সরকার গ্রেফতার করে, আর এর ফলশ্রুতিতে কিন্তু প্রথম ছাত্ররা আন্দোলনে নামে। সেটার ধাপটা কতটুকু? 1 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত। 2 নম্বর, আইয়ুব খান প্রবর্তিত সংবিধান বিরোধী আন্দোলন, যেটা মার্চ থেকে নিয়ে এপ্রিল পর্যন্ত ছিল। 3 নম্বর, আইয়ুব প্রবর্তিত শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন মানে শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, যেটা সেপ্টেম্বর থেকে নিয়ে অক্টোবর পর্যন্ত ছিল। এই 3টা ধাপেই কিন্তু 1962 সালে আন্দোলনগুলো হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি প্রথমে ধাপগুলো নিয়ে একটু আলোচনা করি যে কিভাবে কি হলো। প্রথমে দেখি শহীদ সোহরাওয়ার্দী গ্রেফতার। শহীদ সোহরাওয়ার্দী গ্রেফতার কি? আইয়ুব খানের সামরিক শাসন নিয়ে ধীরে ধীরে ছাত্র সমাজের মোহ কাটে। কারণ পাকিস্তানের যে রাজনৈতিক সংকটটা ছিল সেটা আইয়ুব খানের সামরিক শাসনের মাধ্যমে কিন্তু সেই সংকটটা একটু কেটে ওঠে। কিন্তু কেটে উঠলেও একটা সামরিক সরকারও কিন্তু আরেকটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ওটাই বলতেছে, দেখুন, ধীরে ধীরে ছাত্র সমাজের মোহ কাটে। পরবর্তীতে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ সমন্বিতভাবে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলন যে শুরু করব, কোন দিন শুরু করব, কোন প্রেক্ষাপটে শুরু করব, কেন শুরু করব? যেই জন্য দেখুন, যার ফলে সবাই 21শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে থাকে যে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলন হয়েছে, আর এই সুযোগে আমরা কি এই গণতান্ত্রিক আন্দোলনটা আমরা শুরু করব। কিন্তু 30শে জানুয়ারি সোহরাওয়ার্দী গ্রেফতারের খবরে পরদিন থেকে ছাত্র আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছাত্ররা ওয়েট করতেছিল 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গ্রেফতারের পর পরের দিন থেকে তারা আন্দোলনে নেমে পড়ে। এরই প্রেক্ষিতে 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু 2রা ফেব্রুয়ারি কোনো মিডিয়ায় ধর্মঘটের কথা প্রকাশ করা হয়নি। তাহলে দেখুন, ওই সময় কিন্তু মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হতো। মিডিয়া বলতে সরকারি মিডিয়ার কথা বলতেছি। ওই সময় মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হতো, এখনো কিন্তু তাই করা হচ্ছে।
প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ হয় যে আমরা এত বড় আন্দোলন করলাম, কেন আমাদেরটা ফলো করে প্রচার করলেন না। অনেক বছর পর এটাই ছিল সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে বিক্ষোভ। এটা আমি শর্টকাটে বললাম আপনাদের সাথে। এরপর দেখি আমরা চিকামারা। এই চিকামারা শব্দটার সাথে আমরা অনেকে পরিচিত। দেয়াল লিখন, দেয়ালে দেখবেন ছোট করে স্লোগান লেখা, এটাকে বলে চিকামারা। দেয়ালে রং দিয়ে স্লোগান লেখাকে রাজনৈতিক মহলে চিকামারা বলা হয়ে থাকে। চিকামারা শব্দটি চালু হয় 1962 সাল থেকে। চিকামারা কেন আসছে দেখুন, এটা মজার বিষয়। 1962 সালের 6 ফেব্রুয়ারি গভীর রাতে আইয়ুব বিরোধী স্লোগান রাজপথে লিখে চলছিল ছাত্র নেতৃবৃন্দ। পুলিশ এত রাতে কি করে জিজ্ঞেস করলে তারা বলতো চিকা মারতেছি। যখন তারা রাজপথে লেখালেখি করতেছিল, পুলিশ যখন জিজ্ঞেস করে বলতেছে চিকা মারে। এভাবেই কথাটা চালু হয়, চিকা মারা। ছাত্ররা যেদিন দেওয়ালে স্লোগান লিখবে সেদিন তারা বলতো আজকে রাতে চিকা মারবো। আর এই দেশের প্রথম চিকা মারা স্লোগানটা ছিল সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, যেটা আইয়ুব খানের বিরুদ্ধে। তাহলে এবার দেখুন দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে আইয়ুব খানের শাসনতন্ত্র নিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা, আমরা এখানে বেশি কথা তুলে ধরলাম না। 3 নম্বর ধাপ যেটা, সেটা হচ্ছে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। তো এই শরীফ শিক্ষা কমিশন কি সেটা একটু আমরা দেখি। দেখুন, শরীফ শিক্ষা কমিশন এর গঠন প্রক্রিয়া হয়েছে পশ্চিম পাকিস্তান শিক্ষা বিভাগের সচিব ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে আইয়ুব খানের প্রাক্তন শিক্ষক। আইয়ুব খান আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তার শিক্ষক জনাব এস এম শরীফকে চেয়ারম্যান করে পশ্চিম পাকিস্তান থেকে 6 জন ও পূর্ব পাকিস্তান থেকে 4 জন সদস্য নিয়োগ করা হয়। এই কমিশনটা গঠন করা হয়। কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 11 জন। এটা কিন্তু 1959 সালে কিন্তু গঠন করা হয় এই শরীফ শিক্ষা কমিশনটা, আর নামকরণ করা হয় জনাব এস.এম. শরীফের নাম অনুসারে। রিপোর্ট প্রকাশ দেখুন 1959 সালের 26 আগস্ট। অন্তর্বর্তীকালীন প্রতিবেদন হিসাবে এই কমিশনের সুপারিশ সমূহ প্রেসিডেন্টের নিকট দাখিল করা হয়, যা 1962 সালে গ্রন্থাকারে মুদ্রিত হয়। তো যখন গ্রন্থাকারে আসে তখনই কিন্তু মানুষ এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং এটা নিয়ে আন্দোলন শুরু হয়। এবার দেখুন প্রস্তাবগুলো কি কি ছিল শরীফ শিক্ষা কমিশনের। 1 নম্বর হচ্ছে দেখুন, পড়ালেখার খরচকে শিল্পে বিনিয়োগের সাথে তুলনা, অর্থাৎ শিক্ষা খরচ বৃদ্ধি। শিল্পে যেমন আমরা বিনিয়োগ করি, এখানে বলা হয়েছিল যে পড়ালেখার খরচটাও বাড়বে। 3 বছরের ডিগ্রি কোর্স চালু, যেটা তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত হয়। আগে ডিগ্রি কোর্স ছিল 2 বছর, আর এটাকে 3 বছর করার প্রস্তাব দেওয়া হয়। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা কমিয়ে দেয়, মানে সবার জন্য উচ্চ শিক্ষা এমন ধারণা থেকে বের হয়ে আসে। পাকিস্তানের জনগণের জন্য আরবির আদলে, আরেক জায়গায় লেখা আছে রোমান আদলে, আরবির আদলে বর্ণমালা প্রবর্তন, যাতে করে উভয় পাকিস্তানে একই ধরনের বর্ণমালা চলে। এটা ভাষা ক্ষেত্রে একটা বৈষম্য। অবৈতনিক শিক্ষা বাদ দেওয়া, অবৈতনিক শিক্ষাকে অবাস্তব কল্পনা বলে তুলনা করা হয়। 6ষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা ইত্যাদি। তো এর কয়েকটা কিন্তু এখন বর্তমানে প্রচলিত রয়েছে, কিন্তু তখন কিন্তু আমরা এটা মেনে নিইনি। আচ্ছা, এবার দেখি আমরা ছাত্র আন্দোলনের একটা সংক্ষিপ্ত সামারি দেখি আমরা চার্টের মাধ্যমে। প্রথমে দেখি এখানে 62 আন্দোলন শুরু হয়। প্রথম আন্দোলন শুরু করে ঢাকা কলেজ থেকে। প্রথমে আন্দোলন শুরু হয় ঢাকা কলেজ থেকে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এতে অংশ নেয়। আগস্ট পর্যন্ত এই আন্দোলন বিচ্ছিন্নভাবে চলতেছিল। কারণ কি? কারণ হচ্ছে ঢাকা ডিগ্রি কোর্সটাকে 2 বছর জায়গায় 3 বছর করার কারণে কিন্তু অনেকে খেপে যায়। এবার দেখি আন্দোলনের গুণগত পরিবর্তন। আন্দোলনের গুণগত পরিবর্তন ঘটে 10 আগস্ট 1962 সালে। এই দিন বিকেলে ছাত্র সম্মেলন হয়, সব ছাত্র মিলে, যেখানে ছাত্র ইউনিয়নের নেতা কাজী ফারুক এই কথা বোঝাতে সক্ষম হন যে শিক্ষার আন্দোলন ও গণতন্ত্রের আন্দোলন একই সূত্রে গাঁথা। তো দেখুন, আগে একটা বিষয়কে কেন্দ্র করে আন্দোলনটা হয়েছিল শুধু শিক্ষার আন্দোলন, এখন কাজী ফারুকের নেতৃত্বে কি করলো, যে গণতন্ত্রের আন্দোলনটাও কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে দিল। তখন কি আন্দোলনটা আরো বেগবান হলো। 3 নম্বরে দেখুন আন্দোলনের তীব্রতা, যেটা এখানে দেখছি আমরা। 17 সেপ্টেম্বর থেকে ছাত্ররা সহিংস আন্দোলন শুরু করে। 17 সেপ্টেম্বর অনেক মিছিলে পুলিশ গুলি বর্ষণ করে এবং ব্যাপক হতাহত হয়। এবং বইয়ের মধ্যে লেখা আছে এরকম যে বুড়িগঙ্গার ওপারের মাঝিরা পর্যন্ত বৈঠা নিয়ে এসেছিল আন্দোলনে অংশ নিতে। বাবলু, ওয়াজিউল্লাহ সহ নাম না জানা অনেকেই মারা যান। তখন থেকে এই দিনটিকে শিক্ষা দিবস নামে পালন করা হচ্ছে। ঠিক আপনারা আমার 6 দফার ভিডিওটা দেখলেও পাবেন, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানেও দেখবেন যে যেদিন আসলে গণসমর্থনে আন্দোলনটা হয় সেটাই আসলে ওই দিনের দিবস হয়ে যায়। আন্দোলনের সমাপ্তি এই সময়, মানে এই তীব্র আন্দোলনের সময় শহীদ সোহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানের গভর্নর গোলাম ফারুকের সাথে কয়েক দফা মিলিত হয়েন, আর তারই পরামর্শে সরকার শরীফ কমিশন রিপোর্ট বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেন। এই হচ্ছে 62 আন্দোলনের সংক্ষিপ্ত সামারি। এবার আমরা আন্দোলনের সেই দিনগুলো একদম পুরো বিস্তারিত দেখব। প্রথমে আন্দোলন শুরু হয় ঢাকা কলেজ থেকে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এতে অংশ নেয়।
আগস্ট পর্যন্ত এই আন্দোলন বিচ্ছিন্নভাবে চলছিল। দ্বিতীয়, 3 বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্সের ব্যাপারে ঢাকা কলেজের ছাত্ররা প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করে। জনৈক ডিগ্রি ছাত্র MI চৌধুরী এই আন্দোলনের নেতৃত্ব দেন। তারপর ইংরেজিকে অতিরিক্ত বোঝা মনে করে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করে, ইংরেজিকে অতিরিক্ত বোঝা মনে করে। এই জন্য আইয়ুব খান একটা বই আছে তার, ফ্রেন্ডস নট মাস্টার, ওইখানে একটা কথা বলেছিল যে পূর্ব বাংলার মধ্যে প্রচুর পরিমাণে আন্দোলন হচ্ছিল এবং ভালো খারাপ বুঝে আর না বুঝে আন্দোলন চলছিল। তো এখন কিন্তু আমরা ইংরেজিকে কিন্তু বোঝা হিসাবে কিন্তু নিয়ে নিয়েছি, এখন সাবলীল ভাবে আমরা বলার জন্য ইংরেজিকে নিয়ে নিয়েছি। আন্দোলনের গুণগত পরিবর্তন ঘটে 10ই আগস্ট 1962 সালে। এই দিন বিকেলে ছাত্র সম্মেলন হয়, যেখানে ছাত্র ইউনিয়ন নেতা কাজী ফারুক এই কথা বোঝাতে সক্ষম হন যে শিক্ষার আন্দোলন ও গণতন্ত্রের আন্দোলন একই সূত্রে গাঁথা। এরপর দেখি 10ই সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দী মুক্তি পান এবং 16ই সেপ্টেম্বর তিনি ঢাকায় আসেন। 17ই সেপ্টেম্বর থেকে ছাত্ররা সহিংস আন্দোলন শুরু করে। অনেক মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে এবং ব্যাপক হতাহত হয়। বাবলু ওয়াজিউল্লাহ সহ নাম না জানা অনেকেই মারা যান। তখন থেকে এই দিনটিকে শিক্ষা দিবস নামে পালন করা হচ্ছে। 18 তারিখ থেকে 3 দিন ব্যাপী, ওই যে এতগুলো লোক মারা যাওয়ার কারণে 18 তারিখ থেকে 3 দিন ব্যাপী শোক দিবস পালন করা হয়। তারপর দেখি 23শে সেপ্টেম্বর চট্টগ্রামে সরকারহাটের স্কুলের ছাত্ররা একই কর্মসূচি নিয়ে আন্দোলন করার সময় পুলিশের গুলিতে একজন স্কুল ছাত্র নিহত হয়। তারপর দেখুন 24শে সেপ্টেম্বর সব সংগঠনের এক ছাত্র জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে চরমপত্র দেওয়ার ঘোষণা দিয়ে আপাতত আন্দোলনকে স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়, মানে 24শে সেপ্টেম্বর। ঠিক এরপরেই দেখুন যখন এই যে বলা হয়েছে আমরা সরকারকে চরমপত্র দিব বা একটা আলটিমেটাম দিব, তখন দেখেন শহীদ সোহরাওয়ার্দী ইতিমধ্যে পূর্ব পাকিস্তানের গভর্নর গোলাম ফারুকের সাথে কয়েক দফা মিলিত হয়েছিলেন। তারই পরামর্শে ছাত্র অভ্যুত্থানকারীরা তৃতীয় দিনের মধ্যে, মানে ছাত্র অভ্যুত্থানের তৃতীয় দিনের মধ্যেই সরকার শরীফ কমিশন রিপোর্ট বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেন। একই সাথে 1963 সালের জন্য যারা স্নাতক পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল, মানে ডিগ্রি থার্ড ইয়ারের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের পরীক্ষা না নিয়ে সকলকে পাশ করিয়ে ডিগ্রি দেওয়া হয়, যাতে করে আন্দোলনটা আর না বাড়ে। সব মিলিয়ে এই বছর মাত্র 27 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাত্র 27 দিন ক্লাস হয়। তো এই ছিল ছাত্র আন্দোলন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। বিস্তারিত অনেকটা আলোচনা করেছি, কারণ আমরা বইগুলো যখন পড়ি তখন এই আন্দোলনটা সম্পর্কে তেমন বেশি ফলো করা হয় না, শুধু বলা হয় শিক্ষা আন্দোলন হয়েছে, শিক্ষা আন্দোলন হয়েছে। তো আশা করি এই টিউটোরিয়ালটা দেখলে আপনাদের সেই ধারণাটা দূর হবে। আর আমি আমার ডেসক্রিপশনে এরকম ভাবেই 6 দফা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থানের বিস্তারিত আলোচনার লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা যদি সেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্বাধীনতা পূর্ববর্তী দিনগুলো আসলে পূর্ব পাকিস্তানে বা এই বর্তমান বাংলাদেশে কতটা উত্তাল ছিল। তো এইগুলো অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে পরবর্তী টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।